হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসনের টেকের পক্ষ থেকে কোষ বিভাজনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মিওসিস ওয়ানের প্রোফেস ওয়ানের ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস উপপর্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মিওসিস একের প্রোফেস ওয়ানের যে 5টা উপপর্যায় ছিল সেখান থেকে আমরা ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, গত ক্লাসে আমরা প্যাকাইটিন অবধি আলোচনা করেছিলাম, তাই না? ওকে, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমরা প্রথমে ডিপ্লোটিন উপপর্যায় নিয়ে জানবো, হ্যাঁ, পরে ডায়াকাইনেসিস পড়ব। ডিপ্লোটিন ডিপ্লোটিন ঠিক আছে, এই ধাপে যেন কি হবে, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর বিকর্ষণ শুরু হবে। বিকর্ষণের জন্য এরা দূরে সরে যেতে চেষ্টা করবে, কিন্তু কায়েজমা স্থানে বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, কায়েজমা নিয়ে আমরা গত ক্লাসে প্যাকাইটিন উপপর্যায়ে আলোচনা করেছিলাম, তাই না? যেখানে ক্রসিং ওভার হয়, সেখানে ক্রস চিহ্নের মতো একটা অবস্থার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কায়াজমা। এই ধাপে কি হবে, বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলোর মাঝে বিকর্ষণ শুরু হবে। বিকর্ষণের কারণে এরা দূরে সরে যেতে চেষ্টা করবে, কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, ওকে। দেখো, আমরা চিত্রটা প্রথমে আঁকাই ফেলি। ঠিক আছে, চিত্রটা একটু খেয়াল করিও, চিত্রটা তোমাদের আঁকাতে হবে। ঠিক আছে, চিত্রটা তোমাদের আঁকাতে হবে, ভালো করে আঁকাবা। ঠিক আছে, খেয়াল করিও, হ্যাঁ। এটা আসলে কি এক প্রান্তের দিকে হয়ে যাচ্ছে, এটা আসলে কি না মাঝ বরাবর থাকবে। হ্যাঁ, আমি বৃত্তটা একটু বড় করে আঁকাই। এই এটা তো বক্স। ঠিক আছে, দেখো, এই ধাপে কি হবে, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মাঝে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলোর মাঝে বিকর্ষণ শুরু হবে। দেখছো, বিকর্ষণের জন্য তারা কি দূরে সরে যেতে চেষ্টা করছে, এই যে কায়াজমা স্থানে বাধাপ্রাপ্ত হবে এবং মাঝখানে লুপের সৃষ্টি হবে। দেখছো যে ফাঁকা স্থান, লুপের সৃষ্টি হয়েছে। দিয়ে দিয়েছি আমরা, আরেকটা দিয়ে দিই। ঠিক আছে, এইগুলো তো মাঝখানে দিবা, হ্যাঁ, বুঝছো? দেখো, তাহলে আমার চিত্রটা সম্পূর্ণ করে ফেলি, কালার করে দিই, এসো। কালার করে নিই। ঠিক আছে, এই ধাপে নিউক্লিওলাসটা প্রায় বিলুপ্ত হয়ে যাবে। মাঝখানে দেখো প্যাকাইটিনের মতো চিত্রটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু প্যাকাইটিনের মতো না। এখানে কি আছে, এই যে দেখো, বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলোর মাঝে বিকর্ষণ শুরু হওয়ার জন্য মাঝখানে একটা লুপের সৃষ্টি হবে। ঠিক আছে, এটা প্যাকাইটিনের মতো ছিল না।
ঠিক আছে, আর একটু বৃত্তটা ভালো করে দিই। পরে আমরা কুশ ঝিল্লি ও কুশ প্রাচীর দিয়ে দেই। তোমরা চিত্রটা আরো ভালো করে আঁকাবা। কুশ ঝিল্লি দিয়ে দিয়েছি, এই যে কুশ প্রাচীর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা কুশ ঝিল্লি কুশ প্রাচীর দিয়ে দিলাম, এবং কি নিউক্লিওলাসটা আছে যে এটা প্রায় বিলুপ্ত অবস্থায় থাকবে। হ্যাঁ, নিউক্লিওলাস দিছি। হ্যাঁ, লুপ্তপ্রায় নিউক্লিওলাস খেয়াল করিও। হ্যাঁ, আমরা এখানে দেই হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ। এই যে দেখো, এই যে হোমোলোগাস ক্রোমোজোমের এই যে এখানে কি হচ্ছে, বিকর্ষণ হচ্ছে, এটা লুপের মতো সৃষ্টি হয়েছে, তাই না? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ। এই যে দেখো লুপের মতো যে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? দেখো আর একটু বড় করে দিই। এই দেখো যে এখানে একটা লুপের মতো সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ। হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ, লুপের মতো যে সৃষ্টি হয়েছে এটাকে বলবো হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ। হোমোলোগাস ক্রোমোজোমের বিকর্ষণ। ঠিক আছে, ওকে। আর এটাকে বলবো আমরা, এটাকে আমরা বলবো হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিওলাস। লুপ্তপ্রায় নিউক্লিওলাস। লুপ্তপ্রায় নিউক্লিওলাস। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো ভাই? বলবো লুপ্তপ্রায় নিউক্লিওলাস। ঠিক আছে, আর এগুলো তো জানো, এগুলোকে বলা হয় ক্রোমোজোম, এগুলো সেন্ট্রোমিয়ার, এটা নিউক্লিয়ার এনভেলপ, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ব্যাখ্যায় পড়ে চলে যাই। হ্যাঁ, ডিপ্লোস টিন, দুইটা কথা গ্রিক শব্দ থেকে গিয়েছে, ডিপ্লোস ও টিন। ডিপ্লোস কথাটার মানে হচ্ছে জোড়া, ঠিক আছে? ডাবল বলবো, ডিপ্লোস মানে ডাবল, আর টিন মানে সুতা। ওকে, ডিপ্লোটিন থেকে তুমি মনে রাখবে কি যেন, ডিভোর্স। কি মনে রাখবে? দেখো, ডিভোর্স। ডিভোর্স মানে কি? ডিভোর্স মানে কি ভাই? ছাড়াছাড়ি, তাই না? এই ধাপে ক্রোমোজোম গুলোর কি হবে? বিকর্ষণ শুরু হবে। ঠিক আছে, ডিপ্লোস থেকে মনে রাখবে তুমি ডিভোর্স। ডিভোর্স মানে দুজন আলাদা হয়ে যাওয়া, দুজন দুজনকে বিকর্ষণ করা। ঠিক আছে, এবার মনে রাখতে পারো। দেখো, ডিপ্লোস মানে কি? বিকর্ষণ। মনে রাখবা। হ্যাঁ, এই ধাপে কি হবে? ক্রোমোজোম গুলোর কি হবে? হোমোলোগাস ক্রোমোজোম গুলোর বিকর্ষণ শুরু হবে। ঠিক আছে, দেখো ডিপ্লোস দুইটা, ডিপ্লোটিন দুইটা গ্রিক শব্দ। ডিপ্লোস অর্থ হচ্ছে কি ডাবল, আর টিন অর্থ হচ্ছে সুতা। ঠিক আছে, বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের মাঝে বিকর্ষণ শুরু হয়। এখন ব্যাখ্যায় চলে যাই। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের মাঝে বিকর্ষণ শুরু হয়। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের মাঝে বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ শুরু হয়। ঠিক আছে, দেখো এই বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলোর মাঝে যে বিকর্ষণ শুরু হয়েছে, মানে দূরে সরে যেতে চাইতেছে। ঠিক আছে, বিকর্ষণটা একই সময়ে কয়েক স্থানে হতে পারে। ঠিক আছে, একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে। বুঝছো? দেখো বিকর্ষণ এখানে হচ্ছে, এখানে হচ্ছে, ঠিক আছে? এখানে শুধু এখানে হচ্ছে।
এখানে কিন্তু হচ্ছে না, তাই বললাম কি বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে। ঠিক আছে, ওকে, উপরে নিচে হচ্ছে বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে। বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে। একই সময়ে বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে। কয়েক স্থানে শুরু হতে পারে। ঠিক আছে, বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে। বিকর্ষণের কারণে কি হয়, বাইবেল এন্টের ক্রোমোজোম গুলো দূরে সরে যেতে চেষ্টা করে, কিন্তু এই যে এখানে যে কায়াজমা গুলো হয়েছে, এই কায়াজমার স্থানে কি হয়, বাধাপ্রাপ্ত হয়। বুঝতে পেরেছ? বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। আর এই যে বিপরীত দিকে যে সরে যেতে চেষ্টা করতেছে, তাই তো, এটাকেই বলা হয় টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। ঠিক আছে, বিপরীত দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ, মানে কি প্রান্তের দিকে এরা সরে যেতে চাচ্ছে। এই যে বাইবেল এন্ড ক্রোমোজোম গুলো প্রান্তের দিকে সরে যেতে চাচ্ছে বিকর্ষণের কারণে, কিন্তু এই কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়েছে। ঠিক আছে ভাই, ওকে। বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, ঠিক আছে, কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। বিকর্ষণের কারণে এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে, সরে যেতে চেষ্টা করে। ঠিক আছে, চেষ্টা করে, কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়, কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, বিকর্ষণের কারণে কি হয়, বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে। এই বিকর্ষণ যে হইলো, এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু এই যে কায়াজমার স্থানগুলোতে বাধাপ্রাপ্ত হবে। আর এই যে বিপরীত দিকে যে সরে যেতে চেষ্টা করলো, এটাকেই বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। ঠিক আছে, বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। তাহলে প্রান্তীয়করণ দেখা যাবে কোন পর্যায়ে, ডিপ্লোটিনে। ঠিক আছে, বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলা হয়। বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। দিকে সরে যাওয়াকে বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বলে। বিপরীত দিকে সরে যাওয়াকে কি বলা হয়, প্রান্তীয়করণ বলা হয়। প্রান্তীয়করণ বলে। ঠিক আছে, বা টার্মিনালাইজেশন। ঠিক আছে, টার্মিনালাইজেশন মনে রাখতে হবে। ঠিক আছে, বা টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন। ঠিক আছে, বিপরীত দিকে সরে যাওয়াকে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন বলা হয়। এটা কিন্তু এমসিকিউ আসবে। টার্মিনালাইজেশন দেখা যায় কোন উপপর্যায়ে, ডিপ্লোটিনে। ঠিক আছে, ওকে। বিকর্ষণের কারণে দুইটা কায়াজমা, দেখো এই যে একটা কায়াজমা, এই যে একটা কায়াজমা, এর মধ্যবর্তী স্থানে কি হয়, এটা লুপের সৃষ্টি হয়, তাই না? ওকে, এটাই লিখবো আমরা। হ্যাঁ, বিকর্ষণের কারণে দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। বিকর্ষণের কারণে বিকর্ষণের কারণে বিকর্ষণের কারণে বিকর্ষণের কারণে কি হয় ভাই, বিকর্ষণের কারণে দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। দুটি কায়াজমার
মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। লুপের সৃষ্টি হয়। ঠিক আছে, বিকর্ষণের কারণে কি হয়? দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে লুপের সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? ওকে, দুটি কায়াজমার একটা কথা বলেছে, দুটি কায়াজমা থাকলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ করে থাকে এবং একটি কায়াজমা থাকলে 180 ডিগ্রি হয়। দেখো, দুইটা কায়াজমা থাকলে লুপটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আর একটা কায়াজমা থাকলে লুপ কত হবে? 180 ডিগ্রি। এটাই বলেছে, দুটি কায়াজমা থাকলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং একটি কায়াজমা থাকলে লুপটি 180 ডিগ্রি হয়। দুটি কায়াজমা থাকলে কি হয়? পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। ঠিক আছে, দুটি কায়াজমা থাকলে পাশাপাশি লুপ 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে এবং একটি কায়াজমা থাকলে লুপটি 180 ডিগ্রি হয়। এবং একটি কায়াজমা থাকলে এখানে দেখি, এবং একটি কায়াজমা থাকলে লুপ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। ঠিক আছে, লুপটি 180 ডিগ্রি কোণ করে অবস্থান করে। ঠিক আছে ভাই, এই ছিল আমাদের ডিপ্লোটিন উপপর্যায়টা। ঠিক আছে, আমরা ডিপ্লোটিন উপপর্যায়ে কি পড়লাম তাহলে? বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমের মাঝে কি হয়? বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণ একই সময়ে কয়েক স্থানে শুরু হতে পারে। ঠিক আছে, বিকর্ষণের কারণে কি হয়? এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে কিন্তু কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, এই বিকর্ষণের কারণে দূরে সরে যেতে চেষ্টা করে কিন্তু এই কায়াজমার স্থানে বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে, আর এই বিপরীত দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ। ঠিক আছে ভাই, ওকে। দেখো, বিকর্ষণের কারণে কি হয়? কায়াজমার মধ্যবর্তী স্থানে কি হয়? লোপের সৃষ্টি হয়। ঠিক আছে, যেখানে কিন্তু লোপের সৃষ্টি হয়েছে, যেখানে লোপটা সৃষ্টি হয়েছে, তাই না? দুটি কায়াজমা পাশাপাশি থাকলে লোপ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। দুটি থাকলে লোপ কত হবে? 90 ডিগ্রি। আর একটা থাকলে কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, এই ধাপে প্রান্তীয়করণ দেখা যায়। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মাঝে এখানে কি হয়? বিকর্ষণ শুরু হয়। বুঝতে পেরেছো ভাই? এই ছিল আমাদের ডিপ্লোটিন উপপর্যায়ের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, আমরা তাহলে ডিপ্লোটিন উপপর্যায়টা নিয়ে জেনে ফেললাম, তাই না? আমরা এবার ডায়াকাইনেসিস, এটাই তো আমাদের প্রফেস 1 এর সর্বশেষ উপপর্যায়, তাই তো? ডায়াকাইনেসিস। আমরা এবার ডায়াকাইনেসিস সম্পর্কে জানবো। আসো, দেখো, ডায়া কথাটার মানে হচ্ছে বিপরীত, আর কাইনেসিস অর্থ হচ্ছে চলন। এই ধাপে কি হবে? বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলো বিপরীত প্রান্তের দিকে, পরিধির দিকে চলে যাবে। ঠিক আছে, দেখো, ডায়াকাইনেসিস।
কাইনেসিস। দেখো চিত্রটা খেয়াল করে দেখিও কিভাবে আঁকাচ্ছি। হ্যাঁ, ডায়াকাইনেসিস। ওরা কি হবে, পরিধির দিকে চলে যাবে। নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যাবে। খেয়াল করিও। হ্যাঁ, নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যাবে। দেখো তো এখানে কি হয়েছে, এখানে একটা কায়াজমার সৃষ্টি হয়েছে, তাই তো? আবার এখানেও একটা কায়াজমার সৃষ্টি হয়েছে। এরা পরস্পরের সাথে স্থান বিনিময় করবে, অংশের বিনিময় করবে। ঠিক আছে, দেখিও এগুলো। এটার বৈশিষ্ট্য আমি দিয়ে দিই। ঠিক আছে, আর এই যে এটার এই অংশটার বৈশিষ্ট্য এখানে চলে যাবে, আর এটার বৈশিষ্ট্য এখানে চলে যাবে। বুঝতে পেরেছ? বুঝছো? দেখো এই যে এটার যে বৈশিষ্ট্যটা ছিল, যে এটার বৈশিষ্ট্যটা ছিল যে কালো লাল কালি দিয়ে দিছি, তাই তো? এটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে, স্থানটা বিনিময় করে ফেললো। বুঝছো? ওকে, আর এটার বৈশিষ্ট্যটা কোথায় আসলো? এখানে আসলো, সাদা। এটা দিতে হবে না। বোঝো না এই কথাটা? আমি সাদা আর লাল দিয়ে বোঝাইছি। এই যে এই ক্রোমোজোম গুলো মনে করো, দেখো এগুলো মনে করো লাল ছিল। ঠিক আছে, এই যে এটার বৈশিষ্ট্যটা এখানে তো লাল ছিল, এটা কোথায় চলে গেছে? এখানে চলে গেছে। ওই যে কায়াজমা হয়েছে, যে অংশের বিনিময় ঘটছে। ঠিক আছে, এবং এটা তো সাদা এগুলো, তাই না? এই সাদাটা এখানে দিচ্ছি, এখানে ওই যে লালটা অংশের বিনিময় এখানে চলে গেছে, আর সাদাটা এখানে চলে আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অংশের বিনিময় হবে। ঠিক আছে, এই ধাপে সরাসরি বাইবেলেন গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যাবে, এবং এই যে অংশের বিনিময়টা এখানে দেখা যাবে স্পষ্ট। ঠিক আছে, ওকে। পরে তো আরেকটা আমরা দিয়ে দিই, পরিধির দিকে দিতে হবে। হ্যাঁ, নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে। কি হয়েছে? নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যাবে। কান্দ কেন? ক্লাস করতে আসো বাবা, পড়াইতেছি না। তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ, কেন পড়াচ্ছি না? তুমি ঘুমাবা না? দুপুর হয়েছে না এখন? খাইছ? হ্যাঁ, তোমাকে যে বলছি ঘুমাই থাকার জন্য, তুমি কি ঘুমাও? তুমি তো কথা শোনো না। দেখো ডাকতেছ, চিল্লাইকা পড়াচ্ছি না এখানে, তাহলে কান্না করো কেন? দেখো ভাই, তোমরা খেয়াল করো। হ্যাঁ, এই দেখো কি বলেছি আমরা, ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যাবে। ঠিক আছে, নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যাবে, এবং অংশের এখানে বিনিময়টা স্পষ্ট তুমি দেখতে পারবা। হ্যাঁ, মনে করো এইগুলো আমরা লাল দিয়ে দিলাম, লাল লাল, যেখানে কায়াজমা হয়েছে, যেখানে কায়াজমা হয়েছে। ঠিক আছে, তাহলে যেটার বৈশিষ্ট্যটা কি হবে? এই যে এখানে চলে আসছে, এবং এটার বৈশিষ্ট্য এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে এখানেও সেম। ঠিক আছে, এটার বৈশিষ্ট্য, এটার বৈশিষ্ট্য এখানে চলে যাবে, আর এটার বৈশিষ্ট্য এখানে চলে যাবে। ঠিক আছে, ওকে। যে এটার বৈশিষ্ট্যটা এখানে চলে গেল, আর এটার বৈশিষ্ট্য এখানে চলে আসছে। ঠিক আছে ভাই, ওকে। আমরা এবার চিত্রটা সম্পূর্ণ করে ফেলি। এখানে কি হবে? বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এমন করো না। দেখো কান্না করতেছো কেন? বাবা কোলে নিছি না। ঠিক আছে, এখানে ক্রোমোজোম গুলোর উপর না আবার ধাত্র জমা হবে। ঠিক আছে,
ক্রোমোজোমগুলোর উপর ধাত্র জমা হবে, তখন আর ক্রোমাটিডে বিভক্ত অবস্থায় দেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা পয়েন্টগুলো লিখে দিই। বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। ওইটা তো সম্পূর্ণ করি নাই। ঠিক আছে, ওকে। আমরা কি দিব? লুপ্ত পাই নিউক্লিয়ার এনভেলপ। ওই যে নিউক্লিয়ার এনভেলপটা লুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ক্রোমাটিডের অংশের বিনিময়, দেখো এটাকে এই জায়গায় মুছে দিতে পারো, বাট হালকা করে দিতে পারো। হ্যাঁ, গাঢ় করে দিয়েছি, হালকা করে দিতে পারো। নিউক্লিয়ার এনভেলপটা হালকা করে দিবা, হ্যাঁ, যেন বোঝা যায় এটা লুপ পেয়ে গিয়েছে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে? ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময় হচ্ছে। ঠিক আছে, আর এটাকে বলবো লুপ্ত পাই নিউক্লিয়ার এনভেলপ। লুপ্ত প্রায় নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ। ঠিক আছে, লুপ্ত পাই নিউক্লিয়ার এনভেলপ। আর এটাকে কি বলবো? ক্রোমাটিডের অংশের বিনিময়। ক্রোমাটিডের অংশের বিনিময়। ঠিক আছে, ওকে। দেখো বৈশিষ্ট্যগুলো লিখে দিই। হ্যাঁ, বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। দেখো ডায়াকাইনেসিস, দুইটা শব্দ, একটা হচ্ছে ডায়া, গ্রিক শব্দ ডায়া, এটার মানে হচ্ছে কি বিপরীত বা পরিধি। বিপরীত বা পরিধি। ঠিক আছে, আর নেসিস অর্থ হচ্ছে, কাইনেসিস অর্থ হচ্ছে চলন। কাইনেসিস অর্থ হচ্ছে চলন। ওকে, দেখো বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। ঠিক আছে, এটাই বলেছে যে বাইভ্যালেন্টের প্রতি ক্রোমোজোমের ধাত্র জমা হয়। হ্যাঁ, বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। পরিধির দিকে চলে যায়। ঠিক আছে, বাইভ্যালেন্ট গুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যায়। ঠিক আছে, ওকে। এই যে বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলো আছে না, এদের উপর ধাত্র জমা হয়। যখন ধাত্র জমা হবে তখন তুমি ক্রোমাটিড গুলোকে আর আলাদাভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, এই কথাটা বলেছে। বাইভ্যালেন্টের ক্রোমোজোমের উপর ধাত্র জমা হওয়ায় ক্রোমোজোম গুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ঠিক আছে, এই যে মনে করে যে বাইভ্যালেন্টের যে ক্রোমোজোম গুলো আছে, এদের উপর কি ধাত্র জমা হবে। এই ধাত্র যখন জমা হয়ে যাবে তখন এই যে ক্রোমোজোম গুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যাবে না। ধাত্র জমা হয়ে গেছে। ঠিক আছে, জায়গাটা আবদ্ধ হয়ে গেছে।
ঠিক আছে, তখন আর ক্রোমোজোমগুলোকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যাবে না, এই কথাটা বলেছে। বাইভ্যালেন্টে ক্রোমোজোমের উপরে ধাত্র জমা হয়, এক ধরনের পদার্থ জমা হয়, কি হবে, ক্রোমোজোমগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যাবে না। ঠিক আছে ভাই, ওকে। বাইভ্যালেন্টে ক্রোমোজোমগুলোর উপর ধাত্র জমা হওয়ায় বাইভ্যালেন্টের বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর উপর বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর উপর ধাত্র জমা হয়। ধাত্র জমা হওয়ায় ক্রোমোজোমগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ক্রোমোজোমগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ঠিক আছে, ক্রোমোজোমগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। ঠিক আছে, বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর উপর ধাত্র জমা হয়, ক্রোমোজোমগুলোকে আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। বুঝছো? পরে বলবো শেষের দিকে কি হয়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়। কি বলেছে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি হয়। আচ্ছা, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়। দেখো নিউক্লিওলাস দিইনি আমরা, হ্যাঁ, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে গেছে। নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেন অবলুপ্তি হয়। নিউক্লিয়ার মেমব্রেন কি হবে, অবলুপ্তি। ঠিক আছে, শেষের দিকে আবার কি হয়ে যাবে, দুটি সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান নেবে। প্রাণীকোষের সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান নেই। প্রাণীকোষের সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান নেই। ঠিক আছে, সেন্ট্রিওল, প্রাণীকোষের সেন্ট্রিওল কি হবে, দুই মেরুতে অবস্থান নেই, দুই মেরুতে অবস্থান নেই। ঠিক আছে, তাহলে আমরা ডায়াকাইনেসিস কি পড়লাম ভাই, বলো। ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থ হতে পরিধির দিকে চলে যাবে, তাই তো। বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর উপর ধাত্র জমা হবে, তখন আর ক্রোমোজোমগুলোকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যাবে না, তাই না। পরে নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে। হ্যাঁ, এই কথাগুলো মনে রাখতে হবে। কি হয়, একটা হচ্ছে বিলুপ্ত হয় আর কি অবলুপ্তি হয়। ঠিক আছে, এই যে কথাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, প্রাণীকোষের সেন্ট্রিওল দুই বিপরীত মেরুতে অবস্থান নেবে। ঠিক আছে, বাইভ্যালেন্টের ক্রোমোজোমগুলোর উপর ধাত্র জমা হবে, কেন্দ্রস্থ হতে কি হবে, পরিধির দিকে চলে যাবে। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ডায়াকাইনেসিসও পড়ে নিলাম, তাই না। তাহলে কি হলো ভাই, আমাদের মিওসিস ওয়ানের
প্রোফেজ 1 এর যে 5টা উপপর্যায় ছিল এগুলো আমাদের শেষ হয়ে গেল, তাই না? দেখো মিওসিস 1 এর তো আরো আছে, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। আবার মিওসিস 2 এ কি আছে? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এই যে এইগুলো যে আছে, ঠিক আছে, এইগুলোতে যেন কি হবে, এই ধাপগুলোতে আমরা প্রোফেজ পড়েছিলাম না, প্রোফেজের বৈশিষ্ট্যগুলোর সাথে এগুলোর মিল থাকবে, মিল আছে, সম্পূর্ণই মিল আছে, ঠিক আছে। তাই এগুলো তোমাদের পড়াবো না, তোমরা একটু বই থেকে দেখে নেবা। আমি কি বলেছি যে মিওসিস একে কি আছে? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, তাই তো 4টা আছে। আর মিওসিস 2 এ কি আছে? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, তাই তো। এইগুলো সব প্রোফেজ। মাইটোসিসের পড়েছিলাম না আমরা 5টা ধাপ, সেই 5টা ধাপের মতো এগুলোর বৈশিষ্ট্য। হ্যাঁ, তোমরা একটু বই থেকে চিত্রগুলো দেখে নেবা, চিত্রগুলো আলাদা আলাদা, চিত্রগুলো ওগুলোর সাথে মিল আছে, কিছু 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 জায়গায় একটু ভিন্নতা আছে। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, মাত্র কয়েকবার আসছে বোর্ডে, তাই কি বলি, এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো, চিত্রগুলো একটু ভালোভাবে দেখে নিবা, আর বৈশিষ্ট্যগুলো তোমরা পারবা, সবকিছু জানা আছে, ঠিক আছে ভাই। এটা তোমাদের বুঝিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই, তাই এটা পড়াবো না, ঠিক আছে। একটু টেক্সট বই থেকে একটু দেখে নিবা, রিডিং পড়ে নিবা, চিত্রগুলো একটু ভালোভাবে খেয়াল করবা শুধু, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকুক। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।